নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই রকম আক্রমণাত্মক বক্তব্য এর আগে কখনো কোনোদিন শুনিনি। আপনাদের শোনাবো। নির্বাচনী একটি সভায় বা পথসভাই বলা যায়, কিন্তু সেখানে তিনি দাঁড়ানোর পর বক্তৃতা শুরু করার পরে যেভাবে পিলপিল করে মানুষ তাকে এসে ঘিরে ধরল এবং দীর্ঘক্ষণ তাকে বক্তৃতা করতে হলো, সেটা কিন্তু নজিরবিহীন। এবং এতটা আক্রমণাত্মক ভাষায় তিনি প্রয়োগ করলেন, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে সবসময় তার দর্শক বা শ্রোতা বন্ধুদের একটাই অনুরোধ করলেন, প্রত্যেকটি জিনিস হবে গণতান্ত্রিক উপায়ে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যদি এই শরীরী ভাষা বামেদের প্রত্যেকটি কর্মীর মধ্যে প্রবাহিত হয়, তাহলে কিন্তু অশনির সংকেত অপেক্ষা করছে বিরোধীদের জন্য। দেখুন, এই সময় দাঁড়িয়ে যে তৃণমূল সরকারের যত সমস্ত দুর্নীতি, সমস্তগুলোই বেআব্রু করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সে বিষয়ে কেউ অমত হবেন না, দ্বিমত হবেন না। এবং সেটি তিনি নিরন্তরভাবে তার জুনিয়রদের দিয়ে করিয়েছেন, জুনিয়রদের মাথায় থেকেছেন, প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। কিন্তু এই আদালত থেকে বারে বারে সিবিআই তদন্তে প্রত্যেকটা বিষয় আজকে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। আমি সেই বক্তব্যের কিছুটা অংশ আপনাদের শোনাবো এবং সেখানকার মানুষ হাততালিতে ফেটে পড়ল। দেখুন, এই বিকাশ রঞ্জন বাবুর মতো যদি কিছু নেতৃত্ব থাকে বামেদের মধ্যে, যদি এই ভাষাটা প্রয়োগ করে নির্বাচনের দিন পর্যন্ত ইভিএম বক্সকে নিশ্চিত করে সাধারণ মানুষের ভোটাধিকারটা, যারা বেতসন্ত্রস্ত হয়ে বাড়িতে বসে থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বামেদের কিন্তু ভোটের শেয়ার এতটা তলানিতে যাওয়ার কথা না। এবং এটাই প্রসারিত হবে বলেই মনে হয়, কারণ ছাত্র যুবরা যেভাবে প্রতিদিন প্রতিটা জায়গায় যেভাবে সক্রিয় হচ্ছে, তাতে কিন্তু একটা ইতিবাচক ফলাফল সামনে আসতেই পারে। এই বিষয়ে আপনারা আশাবাদী থাকতেই পারেন। আমি কেন পুরনো ভিডিও দেখাচ্ছি এ সম্পর্কে আপনাদের আমি নতুন করে আর বলবো না, যে কোনো ভিডিওই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা কিন্তু পুরনো হয় না। প্রতিদিন এটা আপনার সাজেশনে আসতে পারে এবং আপনি আবার নতুন করে দেখতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আপনাদের দেখাই সেই ভিডিওর অংশটুকু। এবং এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আমি আরও তুলে আনবো। আপনারা দেখতে থাকুন, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। 5 বছর পর পর ভোট হয়, আপনাদের প্রত্যেকেরই একটি করে ভোট এবং তার সমান অধিকার। কিন্তু কিছু কিছু সংগঠন আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা মানুষের রায়কে ভয় পায়। চোর জোচ্চোর গুন্ডা কিছু রাজনীতিতে ঢুকে পড়েছে। এই চোর জোচ্চোর গুন্ডা যারা রাজনীতিতে ঢুকে পড়েছে, তারা ভারতবর্ষকে কলুষিত করছে, ভারতবর্ষের সংবিধানকে ভেঙে ফেলার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করেছি, মানুষ যখন সংগঠিত হয়ে তাদের মনের কথা বলতে চায়, তখন সেই চোর জোচ্চোর গুন্ডা বদমাইশেরা তারা ভয় পেয়ে যায়। আমরা দেখেছিলাম 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষ ভুল করে পরিবর্তনের লোভে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিল। তখনই আমি বলেছিলাম যে ওই ভদ্রমহিলা চোর। আমার কথা কেউ তখন শোনেননি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যখন আমাদের বক্তব্য শোনার পর তদন্তের নির্দেশ দিলেন, আপনারা দেখেছেন যে তদন্ত করবে, তদন্তের ভয়ে তিনি তার চেলা চামুন্ডা নিয়ে রাস্তায় নেমে পড়লেন। যেই তদন্ত শুরু হলো, একের পর এক তৃণমূলের রাজনৈতিক গুন্ডারা, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় হন, মদন মিত্র হন, বা সে পুলিশ অফিসার রজত দত্ত হন কিংবা কুণাল ঘোষ হন, একের পর এক জেলে যাওয়া শুরু করলেন। তারা জেলে গেলেন তার কারণ তারা মানুষের টাকা লুটপাট করেছেন। এবং তদন্ত যত এগোতে শুরু করলো, আপনারা লক্ষ্য করেছেন যেদিনকে 3রা মার্চ ব্রিগেডে লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন, সে লক্ষ মানুষের জমায়েতে 19শে ফেব্রুয়ারির যে ব্রিগেড ছিল, রাজ্য সরকারের সমস্ত সাহায্য নিয়ে গুন্ডাগর্দি করেও তারা সেদিন ব্রিগেডের ময়দান ভর্তি করতে পারেননি।
কিন্তু তারপরে ৩রা মার্চ ব্রিগেডের ময়দানে জমায়েত দেখে চোরেরা ভয় পেলেন এবং যাদের উপর তদন্তের দায়িত্ব ছিল, যারা ঘুমিয়ে পড়েছিলেন, তারা জেলে উঠলেন। তারা এসে রাজীব কুমার পুলিশ কমিশনার, এই গুন্ডারা যাদের ওপর নির্ভর করছেন পুলিশের ওপর, আমি সেই গুন্ডাদের একটু সতর্কবাণী দিয়ে যাই আজকে। সেদিন রাজীব কুমারকে যখন সিবিআই থেকে তদন্ত করতে এলো, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভাবতে পারেন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রশাসনের সবার ওপরে, পুলিশ কমিশনার একটা অতি নিম্ন পদের অফিসার, এই ডিজি ডিআইজি র্যাঙ্কের অফিসার নন তিনি। তাকে বাঁচাবার জন্য আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় ধর্ণা দিলেন। গোটা দেশের মানুষ জিজ্ঞাসা করতে শুরু করলেন যেটা কিরকম কথা, একজন পুলিশ কমিশনারকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় ধর্ণা দেন। সুপ্রিম কোর্টে মামলা হলো, এখন রাজীব কুমার জেলে যাবেন কি যাবেন না এই নিয়ে আলোচনা চলছে। কিন্তু আমি 2014 সাল থেকে বলে আসছি যে রাজীব কুমার জেলে যাবেন কি যাবেন না বড় কথা নয়, মমতা ব্যানার্জি জেলে যাবে। এবং যতদিন ভারতবর্ষের আইন আছে, যতদিন আমরা বামপন্থীরা বেঁচে আছি, এর হাত থেকে মমতা নিষ্কৃতি পাবেন না, আপনারা লিখে নিন। এবং তৃণমূলের যে ভাইয়েরা যারা বিভ্রান্ত হয়ে এখনো ঘাস ফুল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ভাবছেন আমরা সিন্ডিকেট করি, আমরা পুরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছি বা কমিশনার নির্বাচিত হয়েছি, আমরা সিপিএম এর যে ছেলেকে দেয়াল দিচ্ছে তার হাত ভেঙে দিয়ে তাকে ভয় পাইয়ে দেবো। ভাই জেনে রাখুন, আপনাদের তৃণমূল দল আমাকে ভয় পাওয়াতে পারেনি, আমাদের সাধারণ কর্মীদের ভয় পাওয়াতে পারেনি, তাদের আমরা দৌড় করাচ্ছি। আমাদের বামপন্থী যারা আছি আমরা বিশ্বাস করি, আপনাকে জানিয়ে দিয়ে যাই, মারবো কম, দৌড় করাবো বেশি। আপনাদের নেত্রী, তাকে আমরা এখনো মারার কথা বলছি না, তিনি দৌড়চ্ছেন। তিনি শুনলাম সিপিআইএম এবং বাম আইনজীবীদের নাম শুনলেই দৌড়ে পালিয়ে বেড়ান। দৌড়ে দৌড়ে কোথায় যাবেন? দৌড়ে দৌড়ে ভাইপোটাও ধরা পড়ে গেছে। ভাইপোটা তার বউ সোনা নিয়ে যাচ্ছিল, আমাকে সুজন বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডিফেমেশন নোটিশ দিয়েছে। আমি সুজনকে বললাম প্রেস কনফারেন্স করে ওই ডিফেমেশন নোটিশটা আপনি ফেলে দিন এবং বলুন ওকে কোর্টে যেতে, কোর্টে গেলে ওদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে ছেড়ে দেবো। আপনারা দেখেছেন সুজন সে কথা বলেছেন। এবং আজকে দেখলাম সুপ্রিম কোর্ট তারা জবাবদিহি করেছেন কেন সেদিনকে অভিষেকের বউকে বাঁচাবার জন্য রাজ্যের পুলিশ গিয়েছিল। আমি আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকারটা কেউ আপনাদের দয়ায় দেয়নি। এই গণতান্ত্রিক অধিকার আমরা অর্জন করেছি ইংরেজদের বিরুদ্ধে অনেক লড়াইয়ের মধ্য দিয়ে। অনেক রক্ত দিয়েছেন আমাদের পূর্বজরা। আমার বাপ ঠাকুরদা, আপনার বাপ ঠাকুরদা অনেক রক্ত দিয়ে ব্রিটিশদের তাড়িয়েছে। আমরা একটা ভোটের অধিকার অর্জন করেছি। সেই ভোটটাকে পর্যন্ত ওরা দিতে দেবেন না, ভোটের পক্ষে প্রচার করতে দেবেন না। আজকে আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, আমরা কেউ অস্ত্র নিয়ে আসিনি, হাতে বোমাগুলি নেই। শুধু একটা কথা বলে যাই, যদি পরবর্তীকালে বামপন্থী কর্মীদের ভোটের প্রচারে বাধা দেওয়া হয়, যদি পরবর্তীকালে মানুষকে সাধারণভাবে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না দেওয়া হয়, তৈরি থাকবেন, মারবো না, এমন দৌড় করাবো যে ভারতবর্ষ ছেড়ে পালিয়েও বাঁচবেন না। এই দৌড়টাকে মনে রাখবেন, হাঁপিয়ে যাবেন, কেউ জল তুলে দিতে আসবে না, কারণ ততদিনে আপনাদের নেত্রী জেলের ঘানি ঘাটবে। তাই বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, বিনীত নিবেদন, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরুদ্ধে মানুষের কাছে প্রচার করুন। আমরা সাধুবাদ জানাই। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলুন কেন সিপিআইএম খারাপ, কেন সিপিআইএম এর প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভোট দেবেন না। আমি আমার বন্ধুদের দিয়ে আপনাদের কাছে জল, লবণ চুষ পাঠিয়ে দেবো, কিন্তু গুন্ডামি করার কথা ভাববেন না। গুন্ডামি করার কথা ভাবলে পরিণতি খুব খারাপ। আবারও বলে যাচ্ছি, মারবো না, কিন্তু এমন দৌড় করাবো যে আপনি হাঁপিয়েও কিন্তু আত্মহত্যা করার জায়গা খুঁজে পাবেন না। এইটা মনে রাখবেন। এই কটি কথা বলে এবং আগামী দিনে বামপন্থীদের পক্ষে ভোট দিন,
ওই সারদা নারদা থেকে সমস্ত চিটফান্ডের চোর যারা হাত পেতে টাকা নেয় তাদের হয়ে যারা ভোট চাইতে আসে সেই কালো হাতগুলোকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে। এই কটি কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। মনে করবেন না যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটাই সভা, তিনি আর আসবেন না। প্রয়োজন হলে প্রতিদিন আসবো, প্রতি ঘন্টায় আসবো এবং আপনাদের গুন্ডামি বন্ধের জন্য যা করণীয় তাই করবো, এটা মাথায় রাখবেন। এই কথা বলে সমস্ত বামপন্থীদের কর্মীদের পক্ষ থেকে আপনাদের আরেকবার সাধুবাদ জানিয়ে সুগণতান্ত্রিক পথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ।